দেশের উন্নয়ন অগ্রযাত্রা যারা বাধাগ্রস্ত করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তার সরকার চায় দেশটিকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। বিদ্যুৎ, জ্বালানি সহ সংকট উত্তরণে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। আজ কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত কার্প হ্যাচারি পরিদর্শন, মৎস্য চাষে সফল উদ্যোক্তাদের স্বীকৃতি সহ প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচিতে উঠে আসে জলজ সম্পদ আর মানুষের জীবিকার নতুন সম্ভাবনার বার্তা। শফিকুল হকের প্রতিবেদন। হাওর বাওর নদী নালা আর বিস্তীর্ণ জলভূমি, এই জনপদের মানুষের জীবন আর জীবিকার সঙ্গে জড়িয়ে আছে পানি আর মাছ। সেই মৎস্য সম্ভাবনাকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর। রোববার সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা 11:30টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছান তারেক রহমান। তার আগমনে আনন্দের জোয়ারে ভাসে পুরো পাকুন্দিয়া। সাধারণ মানুষের ভালোবাসা আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির শুরুতেই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে দেয়া শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে তার সরকার। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের জনগণই প্রতিরোধ করবে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণেই বিদ্যুৎ জ্বালানির সংকট মন্তব্য করে জনগণকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। সেখান থেকে কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান সরকার প্রধান। হ্যাচারির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। শুধু মাছের উৎপাদনই বাড়ানো নয়, যারা নিজেদের শ্রম আর উদ্ভাবনী উদ্যোগে এই খাতকে এগিয়ে নিচ্ছেন তাদের স্বীকৃতিও দেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজনে সারা দেশ থেকে বেছে নেওয়া হয় সফল মৎস্য উদ্যোক্তাদের। মৎস্য সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য 14 জন উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় রাষ্ট্রীয় স্বর্ণপদক। রাষ্ট্রীয় এই স্বীকৃতি তাদের জন্য যেমন সম্মানের, তেমনি নতুন উদ্যোক্তাদের জন্য একটি উৎসাহের বার্তা। প্রকৃতির দেয়া জল, মানুষের শ্রম আর উদ্যোগ, এই সম্ভাবনাগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর তাই শুধু মাছের উৎপাদন বৃদ্ধি নয়, বরং জল, জীবিকা আর মানুষের সাফল্যকে এক সুতোয় গাঁথার সূচনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। শফিকুল হক, 71, কিশোরগঞ্জ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ এক ব্রিফিংয়ে এমনটা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও হাদি হত্যার আসামি সহ পলাতকদের ফেরত পাঠাতে বাংলাদেশ যে চিঠি দিয়েছে তার জবাবের অপেক্ষায় আছেন তারা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে যোগদানে আমন্ত্রণ, পরে ঢাকার নিযুক্ত ভারতের হাইকমিশনারের দৌড়ঝাঁপ, একের পর এক গুঞ্জন। সবশেষ আলোচনায় আসে 21শে আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের শুরুতে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যথারীতি উঠে সেই প্রশ্ন। মুখপাত্র জবাবটা দিলেন কূটনৈতিকভাবেই। This process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina. গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত শেখ হাসিনার দিল্লিতে 5 আগস্টের প্রেস কনফারেন্সের কারণে তা ব্যাহত হয়। ওই প্রেস কনফারেন্স নিয়েও আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর সফরের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। We are of the view that a propitious environment. জুলাই অভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কের পারদ কখনো উঠেছে, কখনো নামছে। আর এর মাঝখানে আছে পলাতক ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা, সাথে আবার অন্যান্য অপরাধীদের ভারতে পালিয়ে যাওয়া বা আশ্রয় নেওয়ার ঘটনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সাফ কথা, এসবের সুরাহা করতে হবে দিল্লিকেই। Act on our request to extradite. সম্প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তর করার কথা বলেছি। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এরও জবাবের অপেক্ষায় আছি আমরা। Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. তিনি আরও জানান, ঢাকার কূটনীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট নীতি। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর মতো বিষয়গুলো মেনে চলে বাংলাদেশ। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দর্শক, আমরা একটু কিশোরগঞ্জ যেতে চাই। কিশোরগঞ্জের সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাব সেখানে। মোয়াজ্জেম সাহেবরা সহ অন্যান্য ধর্মীয় গুরুবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা দেখেছেন, জানেন কেন আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে একত্রিত হয়েছি নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যে আমরা শুরু করেছি তার সাক্ষী হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা দেশে ফ্যামিলি কার্ড দিতে চাই পরিবারের নারী প্রধানকে। কেন? এই জন্য আমরা দিতে চাই যে আমরা বিশ্বাস করি যে পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। বর্তমান সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই পলিসিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা
তাদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিব নারীদেরকে। এবং শুধু তাই নয়, পাশাপাশি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা সরকার থেকে বৃত্তির ব্যবস্থা করব। অর্থাৎ বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন, একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি এই যে আজকে আপনাদের সামনে কয়েকজন আমার হাত থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গেলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এই ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে আপনি কি করবেন। সেই সকল মা বোনেরা আমাকে উত্তর দিয়েছে। কেউ বলেছে যে সন্তানদের লেখাপড়া যাতে সঠিকভাবে হয় এই টাকা তার জন্য খরচ করব। কেউ বলেছে যে বয়স হয়ে গেছে, আমি ওষুধ কিনতে পারি না, এটা দিয়ে আমি ওষুধ কিনবো। কেউ বলেছে সংসারের আয় রুজি বাড়ানোর জন্য ছোট করে একটি পুঁজি বিনিয়োগ করব এখান থেকে। অর্থাৎ সংসারকে সুন্দরভাবে শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলবে, সন্তানদের লেখাপড়া, নিজেরকে সুস্থ রাখা, একই সাথে তাকে পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ এই নারীদেরকে আমরা সামনে আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্য শিক্ষা এবং অর্থের ব্যবস্থা করেছি। আসেন এরপরে আপনারা দেখেছেন যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা আমাদের জীবনের বিভিন্ন মোড়ে যখন বিভিন্ন রকম সমস্যায় পড়ি তখন আমরা তাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ গ্রহণ করি। অর্থাৎ আমাদের ধর্মে, যে কোনো ধর্মে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো বিভিন্ন রকম সহযোগিতা এবং পরামর্শ করে থাকেন। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ব্যবস্থা করেছি, এই ভাতার ব্যবস্থা করেছি। আসেন প্রিয় ভাই বোনেরা, এরপরে হচ্ছে কৃষি। বাংলাদেশের সমগ্র বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো কৃষি পেশার সাথে জড়িত। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কৃষির সাথে জড়িত। আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে ঠিক ফ্যামিলি কার্ডের মতন আমরা এই দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করতে চাই যাতে করে আমাদের কৃষক ভাইরা ধীরে ধীরে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে গড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হতে পারে অর্থনৈতিকভাবে। সেই জন্য আমরা তাদেরকে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই পরিকল্পনা আমরা এর মধ্যে বাস্তবায়নেরও কাজ শুরু করেছি। শুধু তাই নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেকেই জানেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে যে সকল কৃষক ভাইদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, সেই কৃষি ঋণ আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ করব। আল্লাহর আমাদের সরকার গঠন করার পরে আমরা প্রথম সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশের 13 লক্ষ কৃষক যাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সেটি আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, এরপরে আসুন তরুণ সমাজ বা শিক্ষার্থী আমাদের সন্তানদের লেখাপড়ার বিষয়। এখন যারা ছোট আছে, স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, এই ছেলে মেয়েগুলোর মধ্যে এই সন্তানদের ভিতরে অনেকে আছে লেখাপড়ায় ভালো, অনেকে আছে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসে ভালো, কেউ হয়তো ভালো গান করে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করে, কেউ হয়তো ভালো কেরাত পাঠ করে। এদের মধ্যে অনেকেই আছে কেউ হয়তো ফুটবল ভালো খেলে, কেউ হয়তো ক্রিকেট ভালো করে। আমরা সেই জন্য কি করেছি, আমরা নতুন কুড়ি নামক যেই অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন সেই অনুষ্ঠানটি আবার চালু করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের দেশের সন্তানদের মধ্যে থেকে প্রতিভাকে বের করে নিয়ে আসার জন্য আমরা এর পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমরা তাদের মধ্যে যারা ভালো খেলোয়াড় হতে পারে, ভবিষ্যতে খেলোয়াড় হতে পারে, অর্থাৎ ক্রীড়াকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, শুধু উকিল ব্যারিস্টার মোক্তার না, ক্রীড়াও যাতে একটা পেশা হতে পারে সেই জন্য সেভাবে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে গড়ে তুলছি। সেই জন্য আমরা নতুন করে ক্রীড়ার আয়োজন করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের প্রায় 22 লক্ষ, সারা বাংলাদেশে 22 লক্ষ ছেলে মেয়ে ফুটবল খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই বোনেরা,
সন্তানদের লেখাপড়া করার জন্য আমরা বলেছি তাদের পুরা সিলেবাস আমরা এমনভাবে তৈরি করতে চাইছি যেই সিলেবাস তৈরি করলে একটা ছেলে যখন একটা মেয়ে যখন ক্লাস 1-এ ভর্তি হবে এবং ক্লাস 12 ইন্টারমিডিয়েট পড়া শেষ করবে তখন যাতে সে আত্মনির্ভরশীল হতে পারে, শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি পড়ালেখা যখন শিখবে যেমন শিখবে সে ঠিক একইভাবে সে বিদেশি 2টা ভাষায় কথা বলতে পারবে, সে একই সাথে খেলায় কোনো না কোনো মিনিমাম একটি খেলার মধ্যে সে এক্সপার্ট হতে পারবে, সে কোনো না কোনোভাবে একটি কালচারাল লাইনে এক্সপার্ট হতে পারবে। অর্থাৎ একটি সন্তানকে আমরা পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করতে পারি, যেই মানুষটি দেশেই হোক অথবা বিদেশেই হোক সে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। অর্থাৎ আমরা বিএনপি বিশ্বাস করি যে আমরা যদি দেশকে উন্নতি করতে চাই তাহলে মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, আপনারা এখানে দেখেছেন অনেক মানুষ, এই যে এখানে একজন মানুষ একটু আগে একজন ডিসেবল মানুষ সে বক্তব্য দিয়ে গেছে যে তাকে আমরা একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপনারা দেখেছেন আরো অনেকগুলো মানুষ এখানে গিয়েছে, তারা বিভিন্নভাবে, কেউ অসুস্থ, কেউ অন্যভাবে শারীরিক প্রতিবন্ধকতা আছে। আপনারা দেখেছেন আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি। অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাচ্ছি যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, কয়টি রাস্তা তৈরি করে, কয়টি বিল্ডিং তৈরি করে আমরা বলতে চাই না যে আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি, আমরা তমুক দেশ বানিয়ে ফেলেছি। আমরা বলতে চাই আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষকে ঘিরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের জন্য রাজনীতি। সেই জন্যই আপনারা দেখেছেন এই যে একটু আগে আমি বললাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সেজন্যই আপনারা দেখেছেন আজকে কৃষকদের শুধু সুবিধার জন্য নয়, একই সাথে দেশের মানুষের পানির সরবরাহ সুবিধার জন্য আপনারা দেখেছেন আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। খাল খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেরকম সেচের পানির ব্যবস্থা আমরা করেছি, একইভাবে গ্রামে গঞ্জে বসবাস করে মানুষগুলো যাতে পানির অভাবে কষ্ট না পায় সেই জন্য সারা দেশে ইনশাল্লাহ আগামী 20 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিশ্চয়ই প্রিয় ভাই বোনেরা দেখেছেন যে গতকাল আমরা প্রায় 1,23,000 শিক্ষক, সেটি প্রাইমারি সেকেন্ডারি সব বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক যারা গত 4 বছর ধরে 2022 সালের পরে থেকে তারা তাদের অবসর ভাতা পায় নাই, সেই টাকাটা 9-6 ভাবে বিগত স্বৈরাচারের সময় সেই টাকাটাকে বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছিল। এই দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের সমাবেশে এতক্ষণ বক্তব্য দিচ্ছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। ফ্যাসিবাদের বিচার বাংলাদেশেই হবে এবং গোপনে নয়, আদালতেই ন্যায় বিচার হবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন সরকারের মেয়াদ শেষ করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে। আজ বরিশালে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে রোববার নিজ জেলা বরিশালে একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা ও মতবিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন এই সরকার তার মেয়াদকালেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবে। একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। এই আশাবাদ ব্যক্ত করছি আমি, এই কাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ।
দুপুরে শহরে আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, নানা সংকটের মাঝেও ক্ষমতায় আসার 6 মাসেই দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে সরকার। এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন ইরান যুদ্ধে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমেরিকাতে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে $5 মানে 500 টাকা প্রতি গ্যালনে বেড়েছে। ওখানে সিঙ্গাপুরে বেড়েছে, পার্শ্ববর্তী দেশে বেড়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে যে তেলের দাম বাড়ানোর। গ্যাস আসতে দেওয়া হচ্ছে না, এলএনজি গ্যাস আনা হতো যে সমস্ত দেশ থেকে। হরমুজ প্রণালী, ওখানে জাহাজ আসতে পারছে না, জ্বালানি আসতে পারছে না। এত কিছুর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর এবং ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না সতর্ক করে আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিচার এদেশে প্রকাশ্যেই হবে। এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে। এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। দেশের রাজনীতিতে ফ্যাসিস্টদের ফেরার পথ নেই বলেও হুঁশিয়ার করেন আসাদুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। ফরহাদ ইবনে মালেক, ৭১, বরিশাল। যা কিছু শ্রেষ্ঠ অর্জন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোটের অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আজ নির্বাচন কমিশনে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। জামায়াতের দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা। তবে বিএনপি বলছে ভোটের আগে এ নিয়ে আলোচনা উদ্দেশ্যমূলক। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়ন সংগ্রহ করে বিএনপি, আর অলি আহমদকে প্রার্থী করে জামায়াত জোট। তফসিল অনুযায়ী রোববার তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। ডক্টর অলি আহমদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে জামায়াত জোটের নেতারা বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা তৈরি করছে। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাকে, এটা আমরা চাই এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায় এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। এ সময় বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা বিভ্রান্তি তৈরি করছে। সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে এটা হতে পারে। না, এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই। আগামী 18 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে যে কোনো সময় নতুন পে স্কেল ঘোষণার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এবছরেই তারা বর্ধিত বেতন পাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি।
দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দাবি করেন, জ্বালানি সংকটের জন্য এই সরকার দায়ী নয়। শারমিন নীরার প্রতিবেদন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার, যেখানে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা সুপারিশ করে পে কমিশন। বাজেটে ওই সুপারিশেরই বাস্তবায়নের কথা জানায় বিএনপি সরকার, কিন্তু প্রজ্ঞাপন না হয় হতাশা বাড়ছে সরকারি চাকরিজীবীদের। জানা গেছে, অর্থনৈতিক সংকট আর বিচার বিভাগের বেতন জটিলতার কারণেই পে স্কেল বাস্তবায়নে দেরি হচ্ছে, যা নিরসনে 7 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলছেন, খুব দ্রুতই এটি ঘোষণা করবে সরকার। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। চলতি অর্থ বছরে কি এটা হওয়ার সম্ভাবনা আছে? যে অর্থ বছর আশা করি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের প্রথম 6 মাস ভালোভাবেই চলেছে, তবে গ্যাস বিদ্যুতের সংকট মোকাবেলা আর অর্থনীতি পুনরুদ্ধার মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেইন চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। সরকারের 180 দিনের মধ্যে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সীমার বাইরে কোনো প্রশ্ন না করলে ভালো। শারমিন নীরা, 71, ঢাকা। দর্শক, বুয়েটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক আলোচনা সভায় এই মুহূর্তে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি সেখানে চলে যাব। আমরা যদি বেরিয়ে যেতে পারি, তারপরে পুলিশ কন্ট্রোল করতে পারছে না, ওরা আর্মি কল করছে, হেলিকপ্টার আসছে, গোলাগুলি হয়েছে। এর মধ্যে আরেকটি ভয়, ওই যে জেল হত্যার একটা বিষয় আছে। আমাকে সবাই বলছে, এই ক্রস ফায়ার যদি আপনাকে মেরে ফেলে আপনি কি করবেন? কিছু করার নেই। তারপরে যাই হোক, পরবর্তীতে আর্মি অ্যাটেন্ড করেছে। এই যে অভিজ্ঞতাগুলো জীবনে, এইসবের পরে যদি আজকে বাংলাদেশ যেখানে আমরা এসেছি, একটা জনগণের ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে, বিরোধী দল হয়েছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের আজকের প্রত্যাশা আকাশচুম্বী, একেবারে আকাশচুম্বী প্রত্যাশা, এবং যথাযথভাবে প্রত্যাশিত এটাই হওয়ার কথা। এত মানুষের এত স্যাক্রিফাইসের পরে আমরা যেখানে আসছি, প্রত্যাশাটা খুবই স্বাভাবিক। প্রত্যাশাটা কি ছিল? প্রত্যাশা ছিল জনগণের কোনো অধিকার ছিল না, মানব অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ভোটাধিকার ছিল না, তারপরে বৈষম্যের শিকার, সাধারণ মানুষজন বৈষম্যের শিকার, ব্যবসা বাণিজ্য একটি পৃষ্ঠপোষকতার মধ্যে চলে গেছে, বাকিদের জন্য হাতে কিছু ছিল না, একটি পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। অর্থাৎ ওই গোষ্ঠীর বাইরে বাংলাদেশে আর কিছু ছিল না। এখন মানুষের এখন প্রত্যাশা হচ্ছে, তাহলে আমরা কি পেলাম এই স্যাক্রিফাইসের পর? আমরা কোথায় আছি এবং কোথায় যাব, এই মানুষের প্রত্যাশা আছে। এইসব বিবেচনায় আমরা নির্বাচন করলাম, আমরা একটি ম্যানিফেস্টো দিলাম, ইশতেহার দিলাম, আমরা কি করব দেশের জন্য, বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা কিভাবে পূরণ করব, আমাদের ইশতেহারে সব বলা আছে। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশকে যে শুধুমাত্র আপনাকে অধিকারহীন করেছে নয়, জনগণকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। নিজের দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় থাকার যে একটা প্রবণতা, যে সব কিছু বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে হবে, আমার দেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ বিক্রি করে, এটা হচ্ছে একটা বড় ধরনের আমার সার্বভৌমত্বের একটা প্রশ্ন এসে গেছে। এই জন্য আমাদের একটা স্লোগান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর
সবার আগে বাংলাদেশ। এই স্লোগানের পিছনে চিন্তাটা ছিল আর কিছু না, যে আমরা যত কিছু করি কিন্তু বাংলাদেশের কষ্টে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে প্রথম স্লোগান, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের দেশের স্বার্থে। দ্বিতীয় একটি স্লোগান, আমি যেটা অর্থনীতির কথা বললাম, সেটা হচ্ছে এই যে পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের পরিবার, গোষ্ঠী পুরো অর্থনীতিকে দখল করে নিয়েছে, জনগণকে বাইরে রেখে। দ্বিতীয় স্লোগানটা হলো অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। দর্শক, বুয়েটে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে এক আলোচনা সভায় এতক্ষণ কথা বলছিলেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি সেখানে ছিলাম। গ্যাসের অভাবে এখনো বন্ধ হয়ে আছে বহু সিএনজি স্টেশন, ফলে ব্যাপক হারে আয় কমেছে চালকদের। অনেকে বাধ্য হয়ে যাত্রী নামিয়ে দিয়েছেন মাঝ রাস্তাতে। দ্রুতই সংকট সমাধান না হলে বিপর্যয়ে পড়বে অর্থনীতি, এমন মত বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্ট। এভাবেই সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশনে লম্বা লাইন অপেক্ষা করছেন শত শত চালক। দুদিন বন্ধ থাকার পর চালু হলেও এখনও চাপ অর্ধেকেরও কম। তবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। সবচেয়ে বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং এবং ভাড়া গাড়ির চালকরা, যার সমাধানে নিজেদের কাছে কোনো পথ খোলা নেই বলে জানায় পাম্প কর্তৃপক্ষ। 2 দিনের পর থেকে আবার আগে পর্যায়ে চলে আসছে। এখন আবার আগের তো বেশি সমস্যা। আগে তো তবু সিএল দিয়ে একটু পাইতো, এখন কিন্তু পাম্পও গ্যাস থাকে না। এটা করে তো আমরা খাই, এটা একটা সমাধান যাতে আসুক, আমরা স্বস্তিতে থাকি, যাদের গাড়ি তারাও যেন ঠিকমতো চলে শান্তি পাই। আমাদের কোনো খাওয়া দাওয়া ঠিক নাই, আমরা যদি গ্যাস না নিতে পারি আমাদের চাকরি থাকবে কিনা সেটাও আমরা জানি। 8টা নজিল আমার 2টা করে চলতেছে, প্রেশার নেমে গেছে, আবার হয়তো আমরা একটু বন্ধ করে আমরা প্রেশারটা আবার উঠে আবার বিক্রি করতে পেরেছি। এদিকে প্রায় এক সপ্তাহ ধরে পুরোপুরি বন্ধ এই পাম্প, ফলে ফিরতে হচ্ছে গ্যাস না পেয়ে। অনেক সিএনজি চালক আবার গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন যাত্রী। গ্যাস নাই, গ্যাসের লেগে গাড়ি চালাইতে পারি না, কি করবো, যাত্রী লইয়া ভোগান্তি, অন্য গাড়ি তুলে দিতে লাগে। 500 টাকা মিট করছি, এখন ভাইয়ের অর্ধেক মতো হইয়া গাড়ি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে ভাই, গ্যাস নাই, তো রাস্তায় এসে গ্যাস শেষ হয়ে গেছে, সে বিপদে পড়ছে, যাত্রীও বিপদে পড়ছে। আমরা বেশ 4-5 দিন থেকে লাইনে গ্যাস পাইতেছি না, দিনের বেলা সারাদিন বন্ধ। আর রাত্রে যদি গ্যাস আসে, মনে করেন 12টা 12:30 1টার মধ্যে গ্যাস আসে, প্রেশার কম, 190 110 প্রেশার, এতে হয় না। সংকট সমাধানে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের ঘাটতি দেখছেন এই বিশ্লেষক। বলেন, দ্রুত সমাধান না হলে থেমে যাবে অর্থনীতির চাকা। জ্বালানি সংকটটা কিন্তু তীব্র আকারেই রয়ে গেছে এবং আপনার উন্নয়নের যদি ধারাটাকে বজায় করতে হয়, আপনি যেটা বলছেন যে আমরা যদি প্রবৃদ্ধি, কর্মসংস্থান এগুলো বৃদ্ধি করতে চাই, তাহলে তো সবচেয়ে বড় যেটা বাধা এখন এই মুহূর্তে আপনার যদি বিগত কয়েক বছর সময়টা যদি দেখেন, বিগত 6 মাস বা অন্তর্বর্তী সরকারের আমল থেকেই কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হয়েছে আমাদের জ্বালানি সংকট। রোববার থেকেই গ্যাস সরবরাহ করছে 2 এফএসআরইউ, তবে চাহিদার যোগানে বড় ব্যবধানের কারণে ঘাটতি নিত্যসঙ্গী। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। সৃজনশীলতা, জ্ঞান, যুক্তি, কৌশল ও প্রতিযোগিতামূলক মানসিকতার সমন্বয়ে 3 দিনের উৎসব হয়ে গেল রাজধানীর মিরপুরে হারমান মেইনার কলেজে। এইচজিসির আয়োজনে উৎসবের প্রথম দিনে আইকিউ টেস্ট, রুবিক্স কিউব, সিচুয়েশনাল রাইটিং, গুগল ইট, হিউম্যান ক্যালকুলেটর, সাইফাই রাইটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে আয়োজন করা হয় আরও বেশ কয়েকটি প্রতিযোগিতার। এদিন মুক্তিযুদ্ধ কুইজ, মার্বেল কুইজ, হ্যারি পটার কুইজ, ইংরেজি অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, অ্যানিমে কুইজ, গণিত অলিম্পিয়াড, জীববিজ্ঞান অলিম্পিয়াড, ডুডলিং, পপ কালচার, ওয়ার্ড সার্চ, ওয়ার্ড ক্র্যাম্বল ও দাবার আয়োজন করা হয়। শনিবার উৎসবের তৃতীয় ও শেষ দিনে ছিল বৈচিত্র্যময় নানা আয়োজন। আন্তর্জাতিক ও ভূগোল কুইজ এবং দলভিত্তিক প্রতিযোগিতা হয়েছে স্কুল ও কলেজ বিভাগে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আকিস প্লাস্টিক্সের হেড অফ অপারেশন মিনহাজ বিন মিজান। উৎসবের স্টেশনের পার্টনার ছিল ফ্রেশ আর মিডিয়া পার্টনার 71 টেলিভিশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা অনুষদে 2 দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করেছে ভয়েস অব বিজনেস। তরুণ চাকরি প্রার্থীদের সাথে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে এই মেলার আয়োজন করা হয়। আজ থেকে 2 দিনের মেলায় অংশ নিয়েছে 20টির বেশি দেশি বিদেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। মেলা প্রাঙ্গণেই চলছে সরাসরি সিভি জমা নেওয়া এবং প্রাথমিক ইন্টারভিউ প্রক্রিয়া। শুধু চাকরির সুযোগই নয়, তরুণদের কর্পোরেট জগতের জন্য প্রস্তুত করতে মেলা আয়োজন করা হয়েছে বিশেষ HR প্যানেল আলোচনা, মক ইন্টারভিউ এবং FGD সেশনের। আয়োজকরা জানান এই মেলা একাডেমিক শিক্ষা ও কর্পোরেট চাহিদার মধ্যকার দূরত্ব কমাতে বড় ভূমিকা রাখবে।